ধূমপানের কথা ভাবলেই আমাদের মাথায় কোন ছবিটা আসে? সিগারেটের, তাই না? কিন্তু যদি বলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধোঁয়ার বস্তুটা আসলে সিগারেট নয়, চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। ভাবা যায়, ভারতে প্রায় 10 কোটি ধূমপায়ী আছেন, কিন্তু তাদের বেশিরভাগই সিগারেট খান না। বেশ অবাক করার মতো তথ্য, তাই না? তাহলে প্রশ্নটা হলো, সিগারেট না হলে তারা ঠিক কী ধূমপান করেন? উত্তরটা হলো বিড়ি। এটা পুরোপুরি হাতে তৈরি একটা জিনিস, মানে তামাকের গুঁড়োকে কেন্দু বা টেন্দু নামের একটা পাতায় মুড়িয়ে তারপর সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। এতে কোনো ফিল্টার থাকে না, আর এটা দেখতেও সিগারেটের চেয়ে বেশ ছোট। সংখ্যার দিকে তাকালে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায়। ভারতে প্রায় 7 কোটি 20 লক্ষ মানুষ বিড়ি খান, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 8%। আর অন্যদিকে সিগারেট খান প্রায় 3 কোটি 70 লক্ষ মানুষ, যা মাত্র 4%-এর মতো। মানে বিড়ি ধূমপায়ীর সংখ্যা সিগারেটের প্রায় দ্বিগুণ। আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাই। দেখি তো এই ছোট হাতে তৈরি জিনিসটার ভেতরে আসলে কি আছে, যা এটাকে সিগারেটের থেকে এতটা আলাদা করে তুলেছে। অনেকেই হয়তো ভাবেন যে বিড়ি যেহেতু ছোট আর দেখতেও সাধারণ, তাই এটা হয়তো সিগারেটের চেয়ে কম ক্ষতিকর হবে। কিন্তু আসলেই কি তাই? বিজ্ঞান কি বলছে? একটা গবেষণা বলছে, প্রতি গ্রাম তামাকে যেখানে সিগারেটে নিকোটিন থাকে প্রায় 15 মিলিগ্রাম, সেখানে বিড়িতে থাকে প্রায় 27 মিলিগ্রাম। মানে বিড়ির তামাক সিগারেটের চেয়ে প্রায় 80% বেশি শক্তিশালী। ভাবা যায়, 2008 সালের ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চের একটা গবেষণায় তো পরিষ্কার করে বলা হয়েছে যে বিড়িতে নিকোটিনের পরিমাণ অনেক বেশি, আর এই কারণেই এটা আরও বেশি আসক্তিকর আর ছেড়ে দেওয়াটাও অনেক বেশি কঠিন। সুতরাং বিড়িকে কোনোভাবেই হালকা বিকল্প ভাবার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা রাসায়নিক মিশ্রণ, এর আসল প্রভাবটা কি? লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের ওপর এর পরিণতিটা ঠিক কেমন হয়? চলুন সেটাই দেখি। যেহেতু বিড়িতে কোনো ফিল্টার থাকে না, এর মারাত্মক বিষাক্ত ধোঁয়াটা সরাসরি ফুসফুসে গিয়ে ধাক্কা দেয়, আর এর ফলেই যক্ষ্মা, টিবির মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। একটা গবেষণা অনুযায়ী অধূমপায়ীদের তুলনায় সাধারণ ধূমপায়ীদের যক্ষ্মা হওয়ার ঝুঁকি প্রায় 3.5 গুণ বেশি, আর যারা বর্তমানে ধূমপান করছেন তাদের জন্য এই ঝুঁকিটা বেড়ে গিয়ে দাঁড়ায় 5.5 গুণে। এটা কিন্তু একটা ভয়াবহ সংখ্যা। প্রশ্ন উঠতেই পারে, বিড়ি যদি এতটাই বিপজ্জনক হয়, তাহলে মানুষকে কেন ঠিকভাবে সতর্ক করা হচ্ছে না? আসল কথা হলো, আইন থাকলেও সে সতর্কীকরণ ব্যবস্থাটাই যেন ভেঙে পড়েছে। ভারতে তামাকজাত পণ্যের প্যাকেজিং নিয়ে আইনটা কিন্তু খুবই কড়া। আইন বলছে প্যাকেটের সামনের এবং পেছনের 85% জায়গা জুড়ে ছবিসহ স্বাস্থ্য সতর্কতা ছাপারও বাধ্যতামূলক। 85%? কিন্তু আইন যা বলছে আর বাস্তবে যা হচ্ছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একদিকে দেখুন আইন অনুযায়ী কেমন স্পষ্ট আর ভয়ঙ্কর ছবি থাকার কথা, আর অন্যদিকে দেখুন বাজারে কি বিক্রি হচ্ছে, পুরোপুরি ঝাপসা, বিবর্ণ আর বিকৃত একটা ছবি। এই ছবিটা দেখলেই বোঝা যায় যে কিভাবে আইনকে ফাঁকি দেওয়া হচ্ছে। অনেক সময় সতর্কমূলক ছবিটা প্যাকেটের ভাঁজের মধ্যে চলে যায়, অথবা রঙিন মোড়কের কারণে ঠিকমতো দেখাই যায় না। আবার অনেক ক্ষেত্রে ছাপার মান এতটাই খারাপ থাকে যে লেখাই পড়া যায় না। তো এর ফলাফলটা কি? ভারতের 5টা রাজ্যে একটা বড় সড় গবেষণা চালানো হয়েছিল এটা দেখার জন্য যে কতগুলো বিড়ির প্যাকেট আইন মেনে চলে, আর সেই সংখ্যাটা হলো 0%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটাও বিড়ির প্যাকেট পাওয়া যায়নি যেটা স্বাস্থ্য সতর্কতার সব নিয়ম, মানে সঠিক জায়গা, আকার এবং ছবি পুরোপুরি মেনে তৈরি হয়েছে। তার মানে আইন মেনে চলার হার একেবারে 0। এই হতাশাজনক পরিস্থিতির মধ্যেও কিন্তু আশা আছে। ধূমপান ছেড়ে দেওয়ার জন্য বেশ কিছু কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় রয়েছে। চলুন সেই পথগুলো কি কি তা একটু জেনে নেওয়া যাক। ডাক্তার মাহের কারাম হেজের মতো বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান ছাড়ার সবচেয়ে সফল উপায় হলো দুটো জিনিসকে একসাথে কাজে লাগানো। 1, সঠিক ওষুধ, আর 2, বিশেষজ্ঞের পরামর্শ বা কাউন্সেলিং। যে কোনো একটার চেয়ে দুটো একসাথে ব্যবহার করলে সফল হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ হয়ে যায়। কৌশলটাকে দুটো সহজ ধাপে ভাগ করে নেওয়া যায়। প্রথমত ওষুধ, যা নিকোটিনের ওপর শারীরিক নির্ভরতা কমাতে সাহায্য করে, আর দ্বিতীয়ত কাউন্সেলিং, যা ধূমপানের মানসিক অভ্যাস আর ট্রিগারগুলো সামলানোর কৌশল শেখায়। চিকিৎসার জন্য অনেক বিকল্প আছে,
যেমন ভেরিনিক্লিনের মতো প্রেসক্রিপশনের ওষুধ অথবা নিকোটিন প্যাচ, গামের মতো জিনিস যা প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। আর কাউন্সেলিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি তার ধূমপানের আসল কারণগুলো চিহ্নিত করতে পারে এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য নিজস্ব কৌশল তৈরি করতে শেখে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যখন একটা জীবন রক্ষাকারী সতর্কতাকে ইচ্ছে করে অকার্যকর করে দেওয়া হয়, তখন এর ফলে যে জীবনগুলো নীরবে হারিয়ে যায় তার দায় কে নেবে? এই নীরব মহামারীর কারণে ঠিক কত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে তা হয়তো আমরা কোনোদিন জানতেও পারবো না।